আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে টেস্ট পেপার সলভিং ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো পূর্ববর্তী ক্লাসে আমরা ম্যানেজমেন্ট সেকেন্ড পেপারের ব্যবস্থাপনার ধারণা চ্যাপ্টারটার আমরা 1 থেকে 8 পর্যন্ত সলভ করেছিলাম। তো আজকে হচ্ছে আমরা 9 থেকে 15 পর্যন্ত কোশ্চেনটা সলভ করব। তাই চলো দেরি না করে ক্লাসটা শুরু করি। আচ্ছা, তো প্রথমেই আমাদের যে কোশ্চেনটা আমরা সলভ করব সেটা হচ্ছে 9 নম্বর প্রশ্ন, যেটা ঢাকা বোর্ড 2021 সালে এসেছিল 1 নম্বর প্রশ্নে। তো এখানে 4টা কোশ্চেন আছে। 4টা কোশ্চেন কি কি? একটা হচ্ছে ব্যবস্থাপনা চক্র বলতে কি বোঝায় এটা বলা আছে। খ নাম্বারে বলা আছে যে ব্যবস্থাপনাকে সর্বজনীন কেন বলা হয়। গ নাম্বারে বলা আছে যে উদ্দীপকে মিস্টার সাইফুর রহমান কর্মীদের যথেষ্ট সুযোগ সুবিধা দেওয়ার সাথে ব্যবস্থাপনার কোন কাজের মিল পাওয়া যায়। এবং ঘ নাম্বারে বলছে যে ব্যবস্থাপনার কোন স্তরের কাজের গাফিলতির কারণে উদ্দীপকের প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু বুঝতে পারতেছো যে ব্যবস্থাপনার স্তর নিয়েই কিন্তু মূলত কোশ্চেনগুলো আসতেছে। হ্যাঁ, তো এখন তোমাদের কোন কনসেপ্ট পড়তে হবে তোমরা বুঝে গিয়েছো। এখন চলো আমরা উদ্দীপকটা পড়ে নিই। যে উদ্দীপকে বলা আছে যে মিস্টার সাইফুর রহমান তার প্রতিষ্ঠানের কর্মীদের যথেষ্ট সুযোগ সুবিধা দেওয়ার ফলে কাজের পরিবেশ উন্নত হয়েছে, কিন্তু সুষ্ঠু তদারকির অভাবে, কিসের অভাবে? তদারকির অভাবে, অর্থাৎ নিয়ন্ত্রণ, হ্যাঁ, অভাবে বিভিন্ন বিভাগের কাজের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হচ্ছে না। এই অবস্থা মোকাবেলায় তিনি যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন। হ্যাঁ, তো চলো আমরা সলভে চলে যাই। তো ক নম্বরে বলছে যে ব্যবস্থাপনা চক্র বলতে মূলত আমরা কি বুঝি। ব্যবস্থাপনা চক্র বলতে মূলত আমরা কি বুঝি? ব্যবস্থাপনা চক্র হচ্ছে ব্যবস্থাপনার যে মৌলিক কাজগুলো আছে, মৌলিক কাজগুলোর একটা ধারাবাহিক প্রক্রিয়া। হ্যাঁ, তো মৌলিক কাজগুলো কি কি? পরিকল্পনা প্রণয়ন, সংগঠিতকরণ, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ, এগুলো হচ্ছে ব্যবস্থাপনার ধারাবাহিক প্রক্রিয়া। হ্যাঁ, এগুলো বারবার আবর্তিত হওয়াকেই তোমার ব্যবস্থাপনা চক্র বলে। আচ্ছা, খ নাম্বার কি বলছিল? খ নাম্বার বলছিল যে ব্যবস্থাপনার সর্বজনীনতা বলতে মূলত আমরা কি বুঝি। তো ব্যবস্থাপনার সর্বজনীনতা হচ্ছে সর্বোত্তক ক্ষেত্রে ব্যবস্থাপনা জ্ঞানের আবশ্যকতা এবং প্রয়োগযোগ্যতাকে বোঝায়। অর্থাৎ জ্ঞান থাকলে হবে না, সেটাকে অবশ্যই প্রয়োগযোগ্য হতে হবে। বোঝা গেছে? তো পরিবেশ পরিস্থিতি, সামাজিক রীতিনীতি ইত্যাদির কারণে পরিবারের ব্যবসা সংগঠন ও রাষ্ট্রে ব্যবস্থাপনার ব্যবহার ভিন্ন হতে পারে। তবে ব্যবস্থাপনার কাজগুলো পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ প্রয়োগের ক্ষেত্রে তেমন কোনো পার্থক্য দেখা দেয় না। তাই ব্যবস্থাপনাকে আমরা সর্বজনীন বলতে পারি। বুঝা গেছে? আচ্ছা, গ নাম্বার বলছে উদ্দীপকে সাইফুর রহমান কর্তৃক কর্মীদের যথেষ্ট সুযোগ সুবিধা দেওয়ার সাথে ব্যবস্থাপনার কোন কাজে মিল পাওয়া যায়। তো নর্মালি আমরা জানি উদ্দীপকে সাইফুর রহমান কি করছে? কর্মীদের যথেষ্ট সুযোগ সুবিধা প্রদান করছেন, যেটাকে আমরা প্রেষণা বলে থাকি। হ্যাঁ, প্রেষণা মানে কি? মোটিভেশন। এখন প্রেষণা দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে আর্থিক প্রেষণা আর একটা হচ্ছে অনার্থিক প্রেষণা। অনার্থিক প্রেষণা, হ্যাঁ, এটা হচ্ছে দুই প্রকার প্রেষণা থাকতে পারে। হ্যাঁ, তো এটা হচ্ছে প্রেষণা কাজের সাথে মিল পেয়েছে। এখন প্রেষণা বলতে আমরা কি বুঝি? প্রেষণা হচ্ছে কর্মীদের কাজে উৎসাহী আগ্রহী করার একটা প্রক্রিয়া। এটা প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া, কারণ কর্মীদের যথেষ্ট সুযোগ সুবিধা যদি আমি প্রদান না করি তাহলে সে অসন্তুষ্টি বোধ করতে পারে এবং তারা কাজের প্রতি উৎসাহ আগ্রহ হারিয়ে ফেলে। তাই কর্মীদের সন্তুষ্ট রাখতে প্রেষণা দিতে হয়। এখন উদ্দীপকা সাইফুর কি করছে? কর্মীদের চাহিদা বিবেচনায় তাদের সুযোগ সুবিধা দেন, এতে কর্মীরা সন্তুষ্ট থাকে, কাজের প্রতি তারা মনোনিবেশ করে, এভাবে কর্মীদের মনোবল ও আগ্রহ বাড়ে। এর ফলে তার প্রতিষ্ঠানের কাজের পরিবেশ উন্নত হয়। এই কাজটি পেশার সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং আমরা বলতে পারি যে মিস্টার সাইফুর রহমানের কাজ, তিনি হচ্ছে প্রতিষ্ঠানের পেশনা দেন, কর্মীদের পেশনা দেন। হ্যাঁ, যা ব্যবস্থাপনা পেশনা কাজের অন্তর্গত। বোঝা গিয়েছে? আচ্ছা, এখন ঘ নাম্বার। ঘ নাম্বারে বলছে যে ব্যবস্থাপনার কাজে গাফিলতি উদ্দীপকের প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রা কেন অর্জন ব্যাহত হয়েছে। কারণ ব্যবস্থাপনার নিম্ন স্তরে কাজের গাফিলতি ছিল, এই জন্যই উদ্দীপকের প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হয়েছে। হ্যাঁ, তো আমি আবার টেনে কোয়েশ্চেন দেখাচ্ছি না, কারণ হচ্ছে কোয়েশ্চেন যদি আবার টেনে দেখায় তোমাদের একটা টাইম লস হবে। তো তোমরা নিজেরাই টেনে একটু ব্যাকওয়ার্ড এজে তোমরা দেখে নিতে পারো কোয়েশ্চেন। তা এখন আমরা সলভে চলে যাই। হ্যাঁ, তো গাফিলতির কারণে উদ্দীপকের প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হয়েছে। তো কেন ব্যাহত হচ্ছে? আগে নিম্ন স্তরের ব্যবস্থাপনা বলতে আমরা কি বুঝি দেখে নিই। নিম্ন স্তরের ব্যবস্থাপক উচ্চ স্তরের ব্যবস্থাপকদের প্রণীত পরিকল্পনা বাস্তবায়নে নিযুক্ত থাকেন। এরা কর্মীদের সাথে প্রত্যক্ষভাবে সম্পর্কিত এবং এই স্তরের ব্যবস্থাপকরা কি করে? কর্মীদের কাজের তদারকি করেন। হ্যাঁ, তো এদের উদাহরণ কি কি? শাখা ব্যবস্থাপক, কারখানা সুপারভাইজার, তত্ত্বাবধায়ক ফোরম্যান ইত্যাদি। হ্যাঁ, তো এখন আমরা উদ্দীপকে যাব যে উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে কর্মীরা উন্নত পরিবেশে কাজ করে সন্তুষ্ট থাকে, কিন্তু সুষ্ঠু তদারকির অভাবে
বিভিন্ন বিভাগের কাজের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হচ্ছে না, কারণ সুষ্ঠু তদারকি নেই। প্রতিষ্ঠানটিতে কাজের তদারকির দায়িত্ব পালন করেন নিম্ন স্তরের ব্যবস্থাপকরা, কিন্তু প্রতিষ্ঠানটিতে স্তরের কাজের অবহেলা লক্ষ্য করা যাচ্ছে। তাই উচ্চ স্তরে নেওয়া পরিকল্পনা বাস্তবায়নে মধ্যস্তরে আদেশ দেওয়া হয় এবং মধ্যস্তরে সে পরিকল্পনা বাস্তবায়নের রূপ দিতে নিম্ন স্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয় এবং নিম্ন স্তরে নির্দেশনা অনুযায়ী শ্রমিক কর্মীদের নিয়ে কাজ করান। হ্যাঁ, আর তাদের সাথে নিম্ন স্তরের ব্যবস্থাপকরা সরাসরি যুক্ত থাকে বলে কাজের তদারকি করতে পারে। এ কাজে ভুল হলে লক্ষ্য অর্জন সম্ভব হয় না। হ্যাঁ, এবং তাই কাজের সুষ্ঠু তদারকি প্রয়োজন। উদ্দীপকের প্রতিষ্ঠানের নিম্ন স্তরের ব্যবস্থাপকরা এই তদারকি কাজে অবহেলা করেন, তাই প্রতিষ্ঠানটি তার লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না। যেহেতু নিম্ন স্তরের ব্যবস্থাপকদের কাজের গাফিলতি আছে, তাই তারা শ্রমিক কর্মীদের ঠিকঠাক মতো ইউজ করতে পারতেছে না। বোঝা গেছে? আচ্ছা, গেল। এ গেল 9 নম্বর কোয়েশ্চেন। এখন আমরা 10 নম্বর কোয়েশ্চেনটা দেখে আসি। 10 নম্বর কোয়েশ্চেনে ক নম্বরে উল্লেখ করছে যে ব্যবস্থাপনা বলতে কি বুঝো, ব্যবস্থাপনা সর্বজনীন এই কথাটা ব্যাখ্যা করো। উদ্দীপকের জনাব সিয়াম ব্যবস্থাপনার কোন স্তরে কর্মরত রয়েছেন এটা ব্যাখ্যা করতে বলছে, এবং জনাব সিয়াম ও জনাব মেজবাহের মধ্যে স্তরভেদে কার প্রতিষ্ঠানের জন্য অধিক গুরুত্বপূর্ণ, কার কাজ প্রতিষ্ঠানের জন্য অধিক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সিয়াম ও মেজবাহের মধ্যে। এখন চলো আমরা উদ্দীপকে দেখে নিই। এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2021 সালে আসছিল 10 নম্বর প্রশ্নটা। হ্যাঁ, এখন জনাব সিয়াম লিবার্টি কোম্পানির পরিকল্পনা প্রণয়ন, অর্থ সংস্থান ও নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করেন। অন্যদিকে জনাব মেজবা জনাব সিয়ামের গৃহীত নীতি ও পরিকল্পনা বাস্তবায়নে সচেষ্ট। বুঝতেছি যে নিম্ন স্তর আর উচ্চ স্তর। হ্যাঁ, তিনি ফোরম্যান ও সুপারভাইজারদের নির্দেশনা দেন প্রয়োজনে শ্রমিক। আচ্ছা, তিনি কাদের নির্দেশনা দেন? ফোরম্যান ও সুপারভাইজার। আচ্ছা, ফোরম্যান ও সুপারভাইজাররা তো নিম্ন স্তরে, তাহলে ফোরম্যান এবং সুপারভাইজারদের যেহেতু নির্দেশনা দেন, তার মানে তিনি মধ্যস্তর অবস্থান করছেন। হ্যাঁ, প্রয়োজনে শ্রমিক কর্মচারীদের তত্ত্বাবধান করেন। ও আচ্ছা, তিনি শ্রমিক কর্মচারীদেরও তত্ত্বাবধান করেন, তাহলে তিনি একই সাথে মধ্যস্তরের এবং নিম্ন স্তরেরও ব্যবস্থাপক। হ্যাঁ, ওকে। তো এখন আমরা অ্যান্সারে চলে যাই। কোয়েশ্চেন 4টা তো আমরা পড়ছি, অ্যান্সারে চলো শিফট করি। তো ফার্স্টে কি কোশ্চেন ছিল? ক নম্বরে বলছে যে ব্যবস্থাপনা কাকে বলে। তো আমরা জানি যে ব্যবস্থাপনার যে ধাপগুলো আছে, পরিকল্পনা, সংগঠিতকরণ, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়, নিয়ন্ত্রণ, এগুলো হচ্ছে ব্যবস্থাপনার ধাপ। তো এই সবগুলো সঠিকভাবে কাজে লাগানোর যে প্রক্রিয়া, সেটাকে আমরা ব্যবস্থাপনা বলতে পারি। হ্যাঁ, তো খ নম্বরে ব্যবস্থাপনার সর্বজনীনতা বলতে কি বোঝানো হয়েছে, সেম কোয়েশ্চেন আবার রিপিট করা হয়েছে। তো ব্যবস্থাপনার সর্বজনীনতা বলতে আমরা মূলত বুঝি যে সর্বত্র সর্বক্ষেত্রে ব্যবস্থাপনার যে জ্ঞান, সেটার আবশ্যকতা এবং এটার প্রয়োগযোগ্যতাকে বোঝায়। হ্যাঁ, এখন পরিবেশ পরিস্থিতি, সামাজিক রীতিনীতি, এই কারণে বিভিন্ন জায়গায়, যেমন ব্যবসা সংগঠন ও রাষ্ট্রে ব্যবস্থাপনা বিভিন্ন ধরনের ব্যবহার হতে পারে, কিন্তু ব্যবস্থাপনার যে কাজগুলো আছে, এই কাজগুলোর ক্ষেত্রে কিন্তু তেমন কোনো পার্থক্য দেখা যায় না, সেটা যেই জায়গায় অ্যাপ্লাই করা হোক না কেন। হ্যাঁ, এই জন্য আমরা বলতে পারি ব্যবস্থাপনাকে সর্বজনীন। আর ব্যবস্থাপনা সর্বজনীন কথাটি সর্বপ্রথম বলেন সক্রেটিস। হ্যাঁ, তিনি একটা উদাহরণ দেয়, সেটা হচ্ছে সাবান কারখানার যে ব্যবস্থাপক, তিনি সাবান কারখানা যেমন পরিচালনা করতে পারবেন, তেমনি তিনি অন্য ব্যবসা পরিচালনা করতে পারবেন। বোঝা গেছে? তো বইয়ের উদাহরণ দিতে পারো তোমাদের যেমন ইচ্ছা। এখানে যে যা দেওয়া আছে এটা হুবহু লিখতে হবে এমন কোনো কথা নেই, তোমরা জাস্ট কনসেপ্ট দিবা, উদ্দীপকের সাথে রিলেট করবা, তোমরা নিজেরা বানায় লিখতে পারো। হ্যাঁ, তো জনাব সিয়ান ব্যবস্থাপনা উচ্চ স্তরের কর্মরত আছেন। কেন উচ্চ স্তরে কর্মরত আছেন এটা আমরা কিছুক্ষণ পরেই দেখব। উচ্চ স্তরের ব্যবস্থাপক বলতে কি বোঝানো হয়? উচ্চ স্তরের ব্যবস্থাপক তারা যারা প্রশাসনিক কাজের সাথে জড়িত থাকে। হ্যাঁ, এবং এই স্তরের কর্মকর্তারা কি করে? দীর্ঘমেয়াদী ব্যবস্থাপকীয় কার্যাবলী প্রণয়ন করেন। এবং কেন প্রণয়ন করেন? কারণ এখানে চিন্তা চেতনার বেশি প্রয়োজন হয় এবং এই ধরনের ব্যবস্থাপকরা মানসিক ও বুদ্ধিভিত্তিক কাজের সাথে বেশি জড়িত। হ্যাঁ, এবং এই ধরনের ব্যবস্থাপকের উদাহরণ হচ্ছে চেয়ারম্যান, পরিচালক, সচিব ইত্যাদি হচ্ছে উচ্চ স্তরের ব্যবস্থাপকের উদাহরণ। হ্যাঁ, এখন আসি উদ্দীপকে। উদ্দীপকের সিএম কি করেন? লিবার্টি কোম্পানি কি করেন? পরিকল্পনা প্রণয়ন করেন, অর্থ সংস্থান করেন এবং নিয়ন্ত্রণের সাথে দায়িত্ব পালন করেন। এতে দেখা যায় যে তিনি প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যাবলীর সাথে, অর্থাৎ উচ্চ স্তরের কার্যাবলীর সাথে বেশি জড়িত। হ্যাঁ, এবং তার গৃহীত যে পরিকল্পনা আছে সেটা বাস্তবায়নের জন্য অধস্তনরা কাজ করে। তিনি শুধু সিদ্ধান্ত নেন ও কাজের আদেশ দেন। এসব সিদ্ধান্ত নিতে তার অনেক বেশি চিন্তা ভাবনা করতে হয় এবং তার এই কারণে তার মানসিক শ্রম বেশি প্রয়োজন হয়। এসব কাজের সাথে উচ্চ স্তরের ব্যবস্থাপনার মিল আছে, তাই আমরা বলতে পারি জনাব সিরিয়ামকে একজন উচ্চ স্তরের ব্যবস্থাপক। হ্যাঁ, তো গেল ক নাম্বার। আসি ঘ নাম্বারে। খ নাম্বারে বলছে সিয়াম ও জনাব মেজবাহের মধ্যে স্তর ভেদে উচ্চ মধ্যস্তরের উভয়ের কাজ। আচ্ছা, উচ্চ ও মধ্যস্তর যেহেতু জনাব
সেম হচ্ছে তোমার কি উচ্চস্তর, আর সেম হচ্ছে মধ্যস্তর। হ্যাঁ, উভয়ের কাজ প্রতিষ্ঠানের জন্য অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করি। এখন প্রতিষ্ঠানের যে সাংগঠনিক যে কাঠামো আছে সেটার উচ্চস্তর ও মধ্যস্তরের কর্মীদের কাজ ভিন্ন ভিন্ন থাকে। ভিন্ন ভিন্ন হলেও প্রতিষ্ঠানের জন্য তারা সমান গুরুত্ব বহন করে। কেন, কোনো স্তরের কাজ যদি ব্যাহত হয় তাহলে পরবর্তী স্তর ক্ষতিগ্রস্ত হয় এবং পরিকল্পনা যেটা থাকে আলটিমেটলি সেটা কিন্তু বাস্তবায়ন করা সম্ভব হয় না। বোঝা গেছে? তো এখন উদ্দীপকের সাথে রিলেটেড করব এবং নিচে আমরা একটা মন্তব্য দেব। উদ্দীপকের উচ্চস্তরের ব্যবস্থাপক জনাব সিয়াম কি করেন? পরিকল্পনা প্রণয়ন, অর্থসংস্থান ও নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করেন। হ্যাঁ, আর মেজবা কি করেন? তিনি তার গৃহীত নীতি ও পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করেন। ইনি ফোরম্যান ও সুপারভাইজারদের নির্দেশনা দেন, এমনকি প্রয়োজনীয় শ্রমিক কর্মচারীদেরও তত্ত্বাবধান করেন। হ্যাঁ, এক্ষেত্রে আমরা বলতে পারি জনাব মেজবা মধ্যস্তরের অন্তর্গত। এখন জনাব সিএম এর কৌশলগত কার্যাবলী প্রণয়ন প্রতিষ্ঠানের সফলতার নির্ধারক। হ্যাঁ, কারণ তিনি প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ও পরিকল্পনা প্রণয়ন করেন। তিনি পরিকল্পনা না করলে প্রতিষ্ঠানের কোনো কাজ সঠিকভাবে হতো না, এবং অন্যদিকে পরিকল্পনা বাস্তবায়নের জন্য মেজবার সহযোগিতা ছাড়া বাস্তবায়নটা সম্ভব হতো না। কারণ উচ্চ স্তরে শুধু পরিকল্পনা করা হয়, কিন্তু এটা বাস্তবায়নে অবশ্যই মধ্যস্তর এবং নিম্ন স্তরের সক্রিয় ভূমিকা পালন করতে হয়। হ্যাঁ, তাই আমরা বলতে পারি যে জনাব সিয়াম এবং মেজবা উচ্চস্তর ও মধ্যম স্তরের কার্যাবলী সম্পাদনের মাধ্যমে লক্ষ্য অর্জনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হ্যাঁ, তো এই গেল ঘ নাম্বার। এখন আমরা 11 নম্বর কোশ্চেনটা দেখি, যেটা আসছিল তোমার ময়মনসিংহ বোর্ড 2021 সালে। হ্যাঁ, তো এখানে 4টা কোশ্চেন, এখানে আমরা ছবি দেখতে পারতেছি যে এখানেও তোমার স্তরগুলো আছে, নিম্ন স্তর, উচ্চ স্তর, নিম্ন স্তর, উচ্চ স্তর। এখানে হচ্ছে তোমার ধারণাগত দক্ষতা লাগে, এখানে হচ্ছে কারিগরি দক্ষতা বেশি লাগে, এবং এখানে 3টা উদাহরণ দেওয়া আছে, নির্বাহী কর্মকর্তা, শাখা ব্যবস্থাপক এবং সুপারভাইজার। উচ্চ, মধ্য, নিম্ন স্তরে 3টা উদাহরণ দেওয়া আছে। হ্যাঁ, এখন কোশ্চেন আসছে হচ্ছে কর্মী ব্যবস্থাপনার জনককে। মধ্যস্তরীয় ব্যবস্থাপনা বলতে কি বোঝানো হয়? উদ্দীপকের চিত্রে প্রদর্শিত সুপারভাইজার কোন পর্যায়ের কর্মকর্তা? উদ্দীপকে প্রদর্শিত নির্বাহী কর্মকর্তা অধিক চিন্তাশীল, কাজের সাথে সম্পৃক্ত বলে কি তুমি মনে করো? তোমার মতামত দাও। খুবই ইজি একটা কোশ্চেন। তো চলো আমরা সলভে যাই। আমরা একই জিনিস বারবার পড়তেছি, তাও এটা আমাদের বারবার রিভাইজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, যত বেশি রিভাইজ হবে তত তুমি ভালো করতে পারবে। শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক রবার্ট ওয়েন, এটা আমরা জানি। আর খ নম্বরে বলছে মধ্যস্তরের ব্যবস্থাপনা কাকে বলে? যে স্তরে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকদের প্রণীত নীতি ও পরিকল্পনা বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হয় এবং নিম্ন স্তরের ব্যবস্থাপককে নির্দেশনা দেওয়া হয়, তাকে মধ্যস্তরীয় ব্যবস্থাপনা বলে। হ্যাঁ, এখন প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক, সহকারী মহাব্যবস্থাপক, আঞ্চলিক মহাব্যবস্থাপক এই স্তরের মধ্যে পড়ে যায়। হ্যাঁ, এরা উপরের স্তরের কাছ থেকে নির্দেশনা পায়, আর সেই নির্দেশনা বাস্তবায়নে নিম্ন স্তরের ব্যবস্থাপকদের তাগিদ দিয়ে থাকেন। ওকে, তো এইটাই হচ্ছে মধ্যস্তরীয় ব্যবস্থাপনা পদ্ধতি। এখন আসে গ নম্বরে। গ নম্বরে বলছে যে উদ্দীপকের চিত্রে যে প্রদর্শিত সুপারভাইজার এটা কোন ধরনের কর্মকর্তা? তো আমরা জানি সুপারভাইজার, ফোরম্যান এরা হচ্ছে নিম্ন স্তরের কর্মকর্তা, তো এরা হচ্ছে নিম্ন পর্যায়ের কর্মকর্তা। আচ্ছা, ওকে, নিম্ন পর্যায়ের কর্মকর্তা। তো এখন নিম্ন পর্যায়ের কর্মকর্তা বলতে মূলত আমরা কি বুঝি? নিম্ন পর্যায়ের কর্মকর্তা তারাই যারা শ্রমিক কর্মীদের পরিচালনার সাথে সরাসরি জড়িত থাকে, এবং এখানে কি দরকার হয়? শারীরিক শ্রমের। এটার উদাহরণ কি কি? সুপারভাইজার, হ্যাঁ, তত্ত্বাবধায়ক, হ্যাঁ, এরা হচ্ছে উদাহরণ। এখন উদ্দীপকে কি আছে? উদ্দীপকের সাথে রিলেট করি। উদ্দীপকে কর্মকর্তাদের অবস্থান দেখানো হয়েছে। শীর্ষে আছে নির্বাহী কর্মকর্তা, যার কাজ হচ্ছে নীতি ও পরিকল্পনা প্রণয়ন করা। হ্যাঁ, এবং এগুলো করার জন্য কি কাকে পদক্ষেপ নিতে বলেন? শাখা ব্যবস্থাপককে। শাখা ব্যবস্থাপক আবার কি করেন? সুপারভাইজারকে নির্দেশ দেন। এখন সুপারভাইজার আলটিমেটলি শ্রমিক কর্মীদের দিয়ে সে পরিকল্পনাটা বাস্তবায়ন করে। হ্যাঁ, এখন কোনো নির্দেশনা উপর থেকে যখন নিচের স্তরে নেমে আসে, তাই বলা যায় সুপারভাইজার হচ্ছে নিম্ন স্তরের ব্যবস্থাপনার সাথে জড়িত। ওকে, তো এই গেল গ নাম্বার। ঘ নাম্বারে আসি। তো ঘ নাম্বারে হচ্ছে উদ্দীপক উল্লেখিত নির্বাহী কর্মকর্তা অধিক চিন্তাশীল, কাজের সাথে জড়িত। এই ব্যাপারে তোমার একমত হওয়া উচিত, একমত বলে আমি মনে করি। এখন উচ্চ পর্যায়ের কাজকে এখানে বলছে যে উচ্চ পর্যায়ের নির্বাহীগণ, শীর্ষ পর্যায়ের নির্বাহীগণ ব্যবস্থাপনা উচ্চ স্তরের সাথে জড়িত থাকে। এই স্তরে কি করা হয়? পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপক, মহাব্যবস্থাপক নিয়ে এই স্তরটা তৈরি করা হয় এবং এদের নির্দেশে প্রতিষ্ঠানের অধস্তন কর্মীরা কাজ করেন। হ্যাঁ, এখন উদ্দীপকের নির্বাহী কর্মকর্তা সর্বোচ্চ স্তরে অবস্থান করছেন, যার কাজ হচ্ছে মূল পরিকল্পনা তৈরি করা এবং সার্বিক নীতিমালা তৈরি করা। হ্যাঁ, এবং নির্বাহী কর্মকর্তার এই কাজ তুলনামূলকভাবে চিন্তাশীল, কারণ প্রতিষ্ঠানের
যে কর্মীদের সুযোগ সুবিধা আছে, কর্তৃত্ব আছে, ক্ষমতা আছে, এগুলো বিচার করে সিদ্ধান্ত নিতে হয় এবং এটা অবশ্যই একটা চিন্তাশীল কাজ। তুমি যদি ঠিকঠাক মতো চিন্তা না করেই তুমি প্রতিষ্ঠান চালানোর কাজে নেমে পড়ো, তাহলে কিন্তু তোমার প্রতিষ্ঠান কখনোই টিকে থাকবে না। হ্যাঁ, তো এই সিদ্ধান্তের আলোকে প্রতিষ্ঠানের কাজ পরিচালিত হয়। এই সিদ্ধান্ত যদি সঠিক না হয় তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং লক্ষ্য অর্জনকে সহজ করবে। তাই নির্বাহীকে অনেক চিন্তা করে সিদ্ধান্ত নিতে হয়। তাই উচ্চস্তরের কর্মকর্তা বেশি চিন্তাশীল কাজের সাথে জড়িত থাকেন, এটা বলা যায়। হ্যাঁ, হয়ে গেল এই সৃজনশীল। এখন 12 নম্বর সৃজনশীলটা আমরা দেখবো, যেটা আমরা দিনাজপুর বোর্ড 2021 সালে এসেছিল। এখানে 4টা কোশ্চেন আগে দেখে নিই। যে ব্যবস্থাপনা প্রক্রিয়া বলতে আমরা মূলত কি বুঝি, ব্যবস্থাপনার সার্বজনীনতা বলতে আমরা কি বুঝি, উদ্দীপকের বিভাগীয় ব্যবস্থাপকগণ কোন স্তরের ব্যবস্থাপক ব্যাখ্যা করো, এবং কোম্পানির ব্যবস্থাপনার শীর্ষ স্তরের পরিচালক পর্ষদ কর্তৃক গৃহীত পরিকল্পনা নির্দেশনা কার্যক্রম উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো। হ্যাঁ, এখন উদ্দীপক আমরা পড়ি। গ্লোরি ফার্মাসিউটিক্যালস লিমিটেড মার্কেট নেতা হিসেবে বাজারে তাদের অবস্থান সুদৃঢ় করার পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে। কোম্পানির পরিচালনা পর্ষদ ওষুধ শিল্পে আধুনিক মাত্রা যোগ করতে উৎপাদন, ক্রয় ও বিক্রয় বিভাগে কর্মরত ব্যবস্থাপকগণকে নিজ নিজ বিভাগের ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণ করা এবং কর্মীদেরকে সঠিকভাবে নিয়োজিত করার নির্দেশনা দেয়। ইতিমধ্যে কোম্পানিটি বিদেশে ওষুধ রপ্তানির সক্ষমতা অর্জন করেছে। তো চলো এখন আমরা সলভে চলে যাই। তো ব্যবস্থাপনা প্রক্রিয়া কাকে বলে এটা তো আমরা অলরেডি জানি। ব্যবস্থাপনা প্রক্রিয়া হচ্ছে পারস্পরিক নির্ভরশীল ও ধারাবাহিক কাজের সমষ্টি। হ্যাঁ, খ নম্বরে বলছে যে সর্বজনীনতা বলতে কি বোঝায়। একই কোশ্চেন বারবার আসছে, জ্ঞানের আবশ্যকতা এবং প্রয়োগযোগ্যতাকে বোঝায়। হ্যাঁ, এখন পরিবেশ পরিস্থিতি রাষ্ট্রে, তারপর হচ্ছে ব্যবসা সংগঠনে এই রীতিনীতি অর্থাৎ আমাদের যে জ্ঞানের আবশ্যকতা আছে সেটা প্রয়োগ করা হয়। তবে ব্যবস্থাপনার কাজগুলো একটা ধারাবাহিক প্রক্রিয়া অনুসরণ করে করা হয়। এক্ষেত্রে যে কোনো জায়গায় কোনো ধরনের পার্থক্য দেখা যায় না, তাই ব্যবস্থাপনাকে আমরা সর্বজনীন বলতে পারি। গেল গ নাম্বারে বলা আছে যে উদ্দীপকের বিভাগীয় ব্যবস্থাপকগণ কোন স্তরের ব্যবস্থাপক। তো আমরা জানি বিভাগীয় ব্যবস্থাপক হচ্ছে তোমার মধ্যস্তরের ব্যবস্থাপক, বিভাগীয় ব্যবস্থাপক বা আঞ্চলিক ব্যবস্থাপক। হ্যাঁ, আঞ্চলিক ব্যবস্থাপক এটা হচ্ছে মধ্যস্তরের ব্যবস্থাপক। এখন এই স্তরের ব্যবস্থাপকের কাজ কি? উচ্চ স্তরের ব্যবস্থাপকের কাজ হচ্ছে পরিকল্পনা বাস্তবায়নের জন্য মধ্যস্তরের ব্যবস্থাপকদের কাজ দেওয়া। হ্যাঁ, এ লক্ষ্যে তারা নিম্ন স্তরের কর্মীদের প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন। এভাবে তারা উচ্চ নিম্ন স্তরের কর্মীদের সাথে যুক্ত থাকেন। আচ্ছা, এখানে মধ্যস্তরের হবে, টাইপিং মিস্টেক, মধ্যস্তরে হবে। তো বিভাগীয় ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থা, আঞ্চলিক ব্যবস্থাপক ইত্যাদি এই মধ্যস্তরে কাজ করে। এখন উদ্দীপকের হাতে মধ্যস্তরের ব্যবস্থাপক কিভাবে রিলেটেড সেটা আমরা দেখব। উদ্দীপকের গ্লোরি ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ ওষুধ শিল্পে আধুনিক মাত্রা যোগ করার পরিকল্পনা করে, তারপরে তারা ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণ করে আর কর্মীদেরকে সঠিকভাবে নিয়োজিত করার নির্দেশ দেয়। হ্যাঁ, এখানে পরিচালনা পর্ষদ উচ্চস্তরে কর্মরত। উচ্চস্তরে যে পরিকল্পনা বাস্তবায়নে যে নির্দেশনাটা, এটা বিভাগীয় ব্যবস্থাপকগণ বাস্তবায়ন করেন নিম্ন স্তরের ব্যবস্থাপকের মাধ্যমে। এভাবে তারা উচ্চ নিম্ন স্তরের মধ্যে একটা সেতু বন্ধক হিসেবে কাজ করে। হ্যাঁ, এভাবে বৈশিষ্ট্য অনুযায়ী মধ্যস্তরের ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত বলা যায়, তাই বিভাগীয় ব্যবস্থাপক মধ্যস্তরের অন্তর্গত বলা যায়। হ্যাঁ, তো গেল ঘ নম্বরে বলছে যে এটা যথার্থ হয়েছে কিনা, কোম্পানির ব্যবস্থাপনার শীর্ষ স্তরের পরিচালনা পর্ষদ কর্তৃক গৃহীত পরিকল্পনা নির্দেশনা কার্যক্রমটা যথার্থ কিনা। অবশ্যই যথার্থ। কেন যথার্থ সেটা আমরা পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করবো। তাই পয়েন্টে বলছে যে এ স্তরের ব্যবস্থাপকগণ প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী নীতি ও পরিকল্পনা প্রণয়ন করেন এবং তারা মধ্য নিম্ন স্তরের কর্মীরা কাজ করার জন্য তারা আদেশ দিয়ে থাকেন বা নির্দেশ দিয়ে থাকেন। প্রতিষ্ঠানের চেয়ারম্যান পরিচালনা পর্ষদ এই স্তরের মধ্যে অন্তর্ভুক্ত আছে। এখন উদ্দীপকে কি করছে? উদ্দীপকে তাদের বাজারে অবস্থান সুদৃঢ় করার পরিকল্পনা নিয়ে কাজ করছে এবং ওষুধ শিল্প আধুনিক মাত্রা যোগ করার সিদ্ধান্ত নেয়, যেগুলো হচ্ছে এক ধরনের চিন্তাশীল প্রক্রিয়া। এই লক্ষ্য কোম্পানিতে কি করেন? বিভিন্ন কর্মসূচি নির্ধারণ করেন এবং সেই অনুযায়ী কাজ করানো হয়। এক্ষেত্রে পরিচালনা পর্ষদ কোম্পানির প্রধান ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে। কি করে? প্রধান ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে। তাই পরিচালনা পর্ষদ উচ্চ স্তরের অন্তর্গত। এখন প্রতিষ্ঠানটির উচ্চ স্তরে যে ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে তা মূলত উচ্চ স্তরে ব্যবস্থাপকগণ কাজ করেন। পরিকল্পনাটি তাদের জন্য সঠিক ও উপযুক্ত ছিল বলে তারা মূল লক্ষ্য বাস্তবায়নে সফল হন। হ্যাঁ,
পরিকল্পনাটি যেহেতু সঠিক উপযুক্ত ছিল তাই তারা তাদের যে মূল লক্ষ্যটা ছিল সেটা বাস্তবায়নে সফল হন এবং কোম্পানিটি বিদেশেও ওষুধ যে রপ্তানি করার যে সক্ষমতা সেটা অর্জন করেন। এভাবে প্রতিষ্ঠানটি উচ্চস্তরের পরিকল্পনা নির্দেশনা বাস্তবায়ন হয়েছে। হ্যাঁ, উচ্চস্তরের নির্দেশনা পরিকল্পনা যদি ঠিকঠাক না থাকতো তাহলে কিন্তু বিদেশে ওষুধ রপ্তানির ক্ষেত্রে সক্ষমতা অর্জন করতে পারতো না। বুঝা গেছে? আচ্ছা, এখন 13 নম্বর কোশ্চেনে একটা আমরা চিত্র দেখতেছি যেখানে হচ্ছে তোমার একটা ব্যবস্থাপনার যে প্রক্রিয়ার যে ধাপগুলা সেগুলো বলা আছে। ক নম্বরে কি হবে? খ নম্বরটা ফাঁকা আছে। হ্যাঁ, তো এটা মূলত ফিল আপ করতে হবে। গ ঘ এটাই চাইছে। হ্যাঁ, তো আমরা বুঝতেছি নিয়ন্ত্রণ, এখানে পরিকল্পনা হবে, এখানে তোমার কি সংগঠন, কর্মী সংস্থা, নির্দেশনা, পেশনা, সমন্বয় সাধন হবে। এটা বোঝাই যাইতেছে যার ব্যবস্থাপনার ধাপগুলো মুখস্থ আছে সে ইজিলি এটা পারবে। হ্যাঁ, ব্যবস্থাপনার চক্র কি, সর্বজনীন বলতে কি বোঝায়, সেম কোশ্চেন ক খ কিন্তু দেখো ঘুরে ফিরে তোমার সেম কোশ্চেন আসতেছে। তাই কয়েকটা কোশ্চেন একদম টোটস্থ করে যাবা। চিত্রের খ স্থানে ব্যবস্থাপনার কোন কাজটি করতে হয় এবং ক স্থানে কাজটি নিয়ন্ত্রণের ক্ষেত্রে কি ভূমিকা রাখে, মতামত বিশ্লেষণ করতে বলা হয়েছে। হ্যাঁ, তো চলো আমরা অ্যান্সারে যাই ডিরেক্ট। আমি একদম ব্রিফলি অ্যান্সার দেখাই দিই যে ব্যবস্থাপনার চক্র বলতে কি বুঝি, আমার যে ব্যবস্থাপনার মৌলিক কাজগুলো আছে এই মৌলিক কাজগুলো ধারাবাহিকভাবে আবর্তিত হবে, এটা হচ্ছে ব্যবস্থাপনার চক্র। এর মধ্যে আছে পরিকল্পনা, সংগঠিতকরণ, কর্মী সংস্থা, নির্দেশনা, পরিচালনা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ। হ্যাঁ, আর খ নম্বরে হচ্ছে ব্যবস্থাপনার সর্বজনীনতা বলতে কি বোঝানো হয়েছে। ব্যবস্থাপনার সর্বজনীনতা হচ্ছে তোমার ব্যবস্থাপনা জ্ঞানের আবশ্যকতা এবং প্রয়োগযোগ্যতা। হ্যাঁ, কেন এটা ব্যবস্থাপনা সর্বজনীন বলা হয়? কারণ ব্যবস্থাপনার যে কাজগুলো আছে পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থা, নির্দেশনা, পেশনা, সমন্বয় সাধনের নিয়ন্ত্রণ, এগুলা প্রয়োগের ক্ষেত্রে তেমন কোনো পার্থক্য দেখা যায় না, তাই এটাকে আমরা সর্বজনীন বলতে পারি। ওকে, তো এখন গ নম্বরে বলছে উদ্দীপকের চিত্রিত ক্ষেত্রে খ স্থানে ব্যবস্থাপনার সমন্বয় কাজটি করতে হবে। এটা আমরা অলরেডি বলে দিছি। এখন সমন্বয় বলতে কি বুঝি? প্রতিষ্ঠানের কর্মীদের দলীয় প্রচেষ্টা, ঐক্য, শৃঙ্খলা বিধানের প্রক্রিয়া এবং নিরবচ্ছিন্নভাবে যেন সব কাজ সম্পন্ন করা হয়, এজন্য প্রতিষ্ঠানের সামগ্রিক কাজে গতিশীলতা বাড়াতে সমন্বয় একটা গুরুত্বপূর্ণ কাজ। হ্যাঁ, উদ্দীপকের চিত্রিত ছকে ব্যবস্থাপনার চক্র দেওয়া আছে যেখানে ধারাবাহিকভাবে ব্যবস্থাপনার কাজগুলো উল্লেখ করা আছে এবং এরপর পর্যায়ক্রমে সংগঠন, কর্মী সংস্থা, নির্দেশনা, পেশনা আছে। আর খ স্থানটি বাদ পড়েছে, এর মাধ্যমে প্রতিষ্ঠানের সব বিভাগ, উপবিভাগ ও কাজের মধ্যে সংযোগ স্থাপন করা হয়, যেটা হচ্ছে সমন্বয় সাধন। তো সমন্বয় সাধন কি করে? প্রতিষ্ঠানের কাজের গতিশীলতা আনে। হ্যাঁ, সুতরাং আমরা বলতে পারি যে উদ্দীপকের যেটা খ স্থানটিতে সমন্বয় কাজটি করা হয়। হ্যাঁ, এ গেল। এবং ঘ নাম্বার কি বলছে যে ক স্থানে কি করা হয়। তো ক স্থানে নিয়ন্ত্রণের ভিত্তি হিসেবে কাজ করে যেটা হচ্ছে পরিকল্পনা। হ্যাঁ, এর মাধ্যমে কি করা হয়, ভবিষ্যতে কি কাজ করা হবে, কে করবে, কিভাবে করবে, কখন করবে, এগুলা তোমার সিদ্ধান্ত নেওয়া হয়। আবার নিয়ন্ত্রণের মাধ্যমে পরিকল্পনার যে কাজ ঠিকঠাক মতো হচ্ছে কিনা সেটার সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া হয়। এখন উদ্দীপকের চিত্রে কি আছে? ব্যবস্থাপনার ক স্থানে কি হবে? পরিকল্পনা আছে। হ্যাঁ, প্রথম কাজ পরিকল্পনা করতে হয় এবং সে আলোকে সংগঠন ও কর্মী সংস্থান ব্যবস্থাপনার সব কাজ পরিচালিত হয় এবং সর্বশেষ ধাপে ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ কাজটি উল্লেখ করা আছে, পরিকল্পনার আলোকে নিয়ন্ত্রণের কাজ করা হয়। আচ্ছা, এখন প্রতিষ্ঠান নির্দিষ্ট লক্ষ্য অর্জন করে পরিকল্পনা তৈরি করে, আর পরিকল্পনা অনুযায়ী প্রতিষ্ঠানে যদি কাজ না হয় তাহলে সেটা নিয়ন্ত্রণের মাধ্যমে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। এই সংশোধনী ব্যবস্থার আলোকে পরবর্তী বছরে নতুন পরিকল্পনা তৈরি করা হয়। এইভাবে পরিকল্পনা নিয়ন্ত্রণের ভিত্তি হিসেবে কাজ করে। তো গেল। আচ্ছা, তো 14 নম্বরে আছে সেম জিনিস সেম ব্যবস্থাপনার চক্র নিয়ে আসছে, যেটা কুমিল্লা বোর্ড 2021 সালে আসছিল। সেটা হচ্ছে নিয়ন্ত্রণ, পরিকল্পনা, সবই আছে। এখানে কি বাদ গেছে? পরিকল্পনা, সংগঠিতকরণ, কর্মসংস্থান, নির্দেশনা, এটা কি গেছে? প্রেষণা বাদ গেছে। প্রেষণা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ, হ্যাঁ, বাদ গেছে। ব্যবস্থাপনা কি? ব্যবস্থাপনা সর্বজনীন বলার কারণ কি? এই দুইটা এতবার পড়ছি, এতবার পড়াইছি, তোমরা হয়তো বিরক্ত হয়ে যাচ্ছ। তাও তোমাদের যতবার বলবো মাথায় কিন্তু গেঁথে যাবে। হ্যাঁ, বিরক্ত হওয়া যাবে না। উদ্দীপকের কোশ্চেন মার্কের স্থানে ব্যবস্থাপনার কোন কাজটি বাদ পড়েছে? চক্রাকার চিত্রটির প্রত্যেকটি কাজে নিরবিচ্ছিন্নতা আলোচনা করো। অর্থাৎ ব্যবস্থাপনার যে প্রক্রিয়ার যে ধাপগুলো সেগুলোর প্রত্যেকটা কাজের একটা ব্রিফ আলোচনা দিতে বলছে। চলো দেখে নিই। তো ব্যবস্থাপনা কাকে বলে? ব্যবস্থাপনা হচ্ছে পরিকল্পনা, সংগঠিতকরণ, কর্মী সংস্থান, নির্দেশনা, পেশনা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ। হ্যাঁ, এবং সকল উপকরণ সমূহকে সঠিকভাবে একত্র করার একটা প্রক্রিয়া।
সর্বজনীনতা বলতে ব্যবস্থাপনা জ্ঞানের আবশ্যকতা এবং প্রয়োগযোগ্যতাকে বোঝায় এবং ব্যবস্থাপনার যে প্রক্রিয়াগুলো আছে যেমন পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ, এগুলো প্রয়োগের ক্ষেত্রে তেমন কোনো পার্থক্য দেখা যায় না, তাই ব্যবস্থাপনাকে আমরা সর্বজনীন বলতে পারি। এই গেল খ নাম্বার। গ নাম্বারে বলছে উদ্দীপকের কোশ্চেন মার্কের স্থানে এই যে পেশনা কাজটি বাদ করেছে। এখন পেশনা বলতে কি বুঝি? পেশনা হচ্ছে কর্মীদের কাজের প্রতি উৎসাহী আগ্রহ করার একটা প্রক্রিয়া, হ্যাঁ, এবং প্রতিষ্ঠানের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। কারণ প্রতিষ্ঠানে যদি কর্মীরা সুযোগ সুবিধা না পায় তাহলে কিন্তু কর্মীরা কাজের প্রতি আগ্রহ বোধ করবে না, হ্যাঁ, এবং কর্মীদের সন্তুষ্টি অর্জন করা যাবে না, তাই কর্মীদের সন্তুষ্ট রাখতে পেশনা দিতে হয়। উদ্দীপকের চিত্রে ব্যবস্থাপনা চক্রের কাজগুলো দেওয়া হয়েছে। এখানে প্রথম পরিকল্পনার কাজটি করা হয়, এরপর পরিকল্পনা অনুযায়ী সংগঠিতকরণ, কর্মী সংস্থান, নির্দেশনার কাজ করা হয়। এই নির্দেশনা কাজটি করতে কি অবলম্বন করতে হয়? কৌশল অবলম্বন করতে হয়, হ্যাঁ, কারণ কর্মীদের শুধু নির্দেশনা দিলে তারা কাজ করতে চায় না, তাদেরকে কাজের প্রতি উৎসাহ আগ্রহী করার জন্য বিশেষ ব্যবস্থা নিতে হয়। এই বিশেষ ব্যবস্থাটাই হচ্ছে প্রেষণা, যার মাধ্যমে কর্মীদের সন্তুষ্ট রাখা যায়, হ্যাঁ, তাই কর্মীদের মনোবল বৃদ্ধির জন্য প্রেষণা দানের বিষয়টি গুরুত্বপূর্ণ। তো ক নাম্বার গেল। ঘ নাম্বার। তো ঘ নাম্বারে বলছে উদ্দীপকের চক্রাকার চিত্রটির ব্যবস্থাপনার প্রত্যেকটি কাজ নিরবচ্ছিন্নভাবে সম্পন্ন করা, অর্থাৎ ব্যবস্থাপনার যে প্রক্রিয়ার যে ধাপগুলো ওগুলো নিয়ে একটা একটা করে লিখতে হবে, হ্যাঁ। তো পরিকল্পনার মাধ্যমে কি করা হয়? ভবিষ্যতে কি করব না করব সেটার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়। নিয়ন্ত্রণের মাধ্যমে পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কিনা সেটা চেক দেওয়া হয়, হ্যাঁ। আর উদ্দীপকে কি করা হয়? উদ্দীপকের যে ব্যবস্থাপনার কাজগুলো সেটা চক্রাকারে দেখানো হয়েছে। শুরুতে পরিকল্পনা এবং শেষে নিয়ন্ত্রণ কাজটি দেখানো হয়েছে। পরিকল্পনার মাধ্যমে শুরু হয়েছে এবং নিয়ন্ত্রণের মাধ্যমে শেষ হয়েছে, তাই একে ব্যবস্থাপনা চক্র বলা যায়, হ্যাঁ। এবং ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথম ধাপ পরিকল্পনা, তারপরে সংগঠিতকরণ, তারপর কর্মী সংস্থান, এরপর নির্দেশনা দেওয়া, হ্যাঁ, এবং কাজের অগ্রগতি বাড়াতে প্রেষণা মানে মোটিভেশন দেওয়া, এবং তার কাজ পরিকল্পনা অনুযায়ী হচ্ছে কিনা তার জন্য সমন্বয় নিয়ন্ত্রণ করা হয়। এক্ষেত্রে কোনো বিচ্যুতি থাকলে আবারও পরিকল্পনা করা হয়। এই কাজগুলোর মধ্যে ধারাবাহিকতা রাখা হয়, ভেবে ব্যবস্থাপনার কাজগুলো নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকে। বোঝা গেছে? এগুলো খ নাম্বার। এখন আমরা লাস্ট কোয়েশ্চেনটা সলভ করব। এখানেও সেম জিনিস দেওয়া আছে, ব্যবস্থাপনা প্রক্রিয়ার ধাপগুলো দেওয়া আছে, যেটা চট্টগ্রাম বোর্ড 2021 সালে আসছিল। তো দেখো মানে কোয়েশ্চেনের ধরন কিন্তু সেম, চিত্রের মাধ্যমে 3টা কোয়েশ্চেন পেলাম আর এমনি 4টা কোয়েশ্চেন পেলাম, যেখানে ব্যবস্থাপনার স্তর নিয়েই বেশি আলোচনা করা হয়েছে, আর এখানে হচ্ছে ব্যবস্থাপনার প্রক্রিয়ার ধাপগুলো নিয়ে, হ্যাঁ। ব্যবস্থাপনা কি? ব্যবস্থাপনা সর্বজনীন, সেম কোয়েশ্চেন, এটা আমরা আর পড়বো না, এটা জাস্ট এক ঝলক দেখবো। ক নাম্বার, চিত্রিত উদ্দীপকের খ স্থানে ব্যবস্থাপনার কোন কাজ রয়েছে এবং এই কাজটিকে ব্যবস্থাপনার ভিত্তি বলা হয় কেন, হ্যাঁ। খ স্থানে কি আছে? এই যে খ স্থানে, খ স্থানে কি, ওকে। এবং উদ্দীপকের চক্রটি কি একটি প্রতিষ্ঠানের সাফল্যের চাবিকাঠি? তোমার মতামত বিশ্লেষণ করো। তো চলো আমরা শুরু করি, হ্যাঁ, অ্যান্সারে চলে যাই ডিরেক্ট। তো ক খ তো আমরা বুঝতেছি যে ব্যবস্থাপনা প্রক্রিয়া কাকে বলে, ব্যবস্থাপনার যে কাজগুলো আছে পরিকল্পনা, সংগঠিতকরণ, কর্মী সংস্থান, নির্দেশনা, পেশনা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ, এগুলো হচ্ছে ব্যবস্থাপনা প্রক্রিয়ার অন্তর্ভুক্ত। আর খ নাম্বারে ব্যবস্থাপনার সর্বজনীন নিয়ন্ত্রণ বলতে কি বোঝানো হয়েছে? সেম জিনিস, যে ব্যবস্থাপনার জ্ঞানের আবশ্যকতা এবং প্রয়োগযোগ্যতা, হ্যাঁ। এবং কেন এটা সর্বজনীন বলা হয়েছে? কারণ এই যে ধাপগুলো আছে পরিকল্পনা থেকে নিয়ন্ত্রণ, এই ধাপগুলো আমরা যে কোনো জায়গায় প্রয়োগ করতে পারি, হ্যাঁ। সক্রেটিস একটা কথা বলছিল যে ব্যবস্থাপনা সর্বজনীন, এবং সাবানের কারখানার যে তোমার ব্যবস্থাপক থাকে তিনি কিন্তু সব জায়গায় চাইলে ম্যানেজ করতে পারেন, হ্যাঁ, কারণ ব্যবস্থাপনার মেইন কাজগুলো সেম। আচ্ছা, গ নাম্বারে খ স্থানে কি হবে? সংগঠনের কাজ আছে, এবং সংগঠনকে বলা হয় ব্যবস্থাপনার ভিত্তি, হ্যাঁ, কারণ সংগঠিতকরণ ছাড়া তুমি একটা প্রতিষ্ঠান বা একটা প্রতিষ্ঠানে তুমি ব্যবস্থাপনা কার্য ঠিকঠাক মতো অ্যাপ্লাই করতে পারবা না। পরিকল্পনা বাস্তবায়নের জন্য সংগঠিতকরণ ও কাজে লাগানো উপযোগী করা সংগঠনের কাজ। এর মাধ্যমে কি করা হয়? পরিকল্পনা অনুযায়ী কাজকে ভাগ করা হয় এবং প্রতিটি কাজের জন্য দায়িত্ব ক্ষমতা নির্দিষ্ট করে দেওয়া হয়, যেটা হচ্ছে মেইন কাজ, হ্যাঁ। একটা প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা প্রক্রিয়া সঠিকভাবে চালানোর জন্য সংগঠিতকরণ ভিত্তি হিসেবে কাজ করে, এবং এতে প্রতিটি বিভাগ ও উপবিভাগের কাজটা পারস্পরিকভাবে যুক্ত থাকে। এখন উদ্দীপকে কি করা হয়েছে? ব্যবস্থাপনা চক্র দেখানো হয়েছে। এখানে শুরু হয় পরিকল্পনা দিয়ে, পরিকল্পনা অনুযায়ী প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ করা হয়, আর এই নীতি ও পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়া সংগঠনের দায়িত্ব। এখন খ চিহ্নিত স্থানে ব্যবস্থাপনার এই কাজটা বসবে, সংগঠনের কাজটা বসবে, এবং এই প্রক্রিয়ায় প্রতিটি কাজকে চিহ্নিত করা হয় এবং কর্মীদের প্রয়োজনীয় উপকরণও সরবরাহ করা হয়। এছাড়া সকল কর্মীর মধ্যে সম্পর্ক নির্ধারণ করা হয়, ফলে প্রতিষ্ঠানটির প্রতিটি বিভাগ ও উপবিভাগের মধ্যে যোগাযোগ বজায় থাকে। এই সংগঠনকে ব্যবস্থাপনার ভিত্তি বলা হয়। বুঝা গেছে? আচ্ছা,
ঘ নাম্বার, উদ্দীপকের চক্রটি যে কোনো প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার সাফল্যের চাবিকাঠি বলে আমি মনে করি। হ্যাঁ, তো এখন ব্যবস্থাপনা চক্র কাকে বলে? ব্যবস্থাপনা চক্রের উপাদানসমূহ ধারাবাহিকভাবে চলতে থাকে, এই প্রক্রিয়াটাকে আমরা ব্যবস্থাপনা চক্র বলি। যে কোনো প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা চক্র হলো ব্যবস্থাপনার সাফল্যের চাবিকাঠি। একটা ব্যবসায় প্রতিষ্ঠানকে যদি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হয় বা চালনা করতে হয়, তাহলে ব্যবস্থাপনা চক্র খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে প্রয়োজন অনুযায়ী পরিকল্পনা করে সেই অনুষ্ঠানে প্রতিষ্ঠান পরিচালনা করা হয় এবং ধারাবাহিকতা বজায় রেখে সব কাজ সম্পন্ন করা হয়। এবং চক্রের মধ্যে কি কি থাকে? সংগঠন প্রতিষ্ঠা, কর্মী সংস্থান, নির্দেশনা, যোগাযোগ, তত্ত্বাবধান, উৎসাহ দেয়, সমন্বয় সাধন, সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া হয়ে থাকে এবং এর মাধ্যমে প্রতিষ্ঠান সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যায়, সফলতা লাভ করা যায়। সুতরাং আমরা বলতে পারি যে ব্যবস্থাপনা চক্র যে কোনো প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার সাফল্যের চাবিকাঠি। বোঝা গেল? তো এই গেল আজকের ক্লাস, শেষ হয়ে গেল ব্যবস্থাপনার ধারণা। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, আমরা নেক্সট কোন চ্যাপ্টার নিয়ে টেস্ট পেপার সলভিং করব। আসসালামু আলাইকুম।